হ্যাঁ, আমরা বলছি ভারতের সংবিধান এখনো জীবিত আছে। সংবিধানে লেখা আছে একজন নাগরিক এই দেশের প্রত্যেকটা রাজ্যে যেখানে খুশি সে যেতে পারে, ব্যবসা করতে পারে, বসবাস করতে পারে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বিজেপি সরকার কি এখনই সেই মৌলিক অধিকারকে কেড়ে নিতে চায়? তারা এনআরসি করতে চেয়েছে, সিএ করতে চেয়েছে। এগুলো শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে করেছে। আপনারা কি জানেন, আমি কয়েকদিন আগে একটা খবর কাগজে আনন্দবাজারে দেখলাম যে সিএ বিল পাস করে যে সিএ আইন এনেছিল, মাত্র ওরা বলেছিল লক্ষ লক্ষ এই যারা দেশ থেকে দেশ ছেড়ে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, কতজন মাত্র সিএএ যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেই আইনে আবেদন করেছিল জানেন? মাত্র 14 জন। আমি কয়েক মাস আগে রিপোর্ট বলছি। আসলে বাস্তব কথা অন্য। বাংলাদেশি নাম দিয়ে আসলে তারা যেটা করছে, আমরা প্রশ্ন তুলতে চাই যে বাংলার বুকেও কিন্তু ভিন রাজ্যের ব্যবসায়ীরা আছে। আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয়, কিন্তু এটা মনে করিয়ে দিতে চাই বাংলার ছেড়ে যেমন অন্য রাজ্যে গেছে, অন্য রাজ্যের মানুষ কিন্তু এই বাংলার বুকে ব্যবসা করছে, সে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত রয়েছে। আমরা এই বৈচিত্র্যতে সম্মান জানাই, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই ভারতবর্ষের শক্তি। সত্যি আমরাও সেই শক্তিকে বিশ্বাস করি, বৈচিত্র্যকে বিশ্বাস করি। কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন যদি না করে তাহলে এটা মাথায় রাখতে হবে। আমাদের ছেলেরা যদি সেই বাংলা থেকে ফিরে অন্য রাজ্য থেকে ফিরে আসে, আমার সামনে কয়েকজনের দেখা হয়েছে, দাদা চলে এসেছি, ভয় হচ্ছে আগামীতে আবার ফিরে গিয়ে ব্যবসা করতে পারবো কিনা। না রাজ্যে কাজ আছে, চাকরি আছে, না অন্য রাজ্যে গিয়ে কাজ করে খেতে পারবে। আগামী সময়ে যে দুর্দিন আসছে, আমরা মনে করি যেখানে বাংলার প্রতিটা মানুষকে ঐক্যবদ্ধ লড়াই দিতে হবে। যে লড়াই দিচ্ছেন আমাদের চেয়ারম্যান, তার লড়াইয়ে সাথ দিতে হবে। হ্যাঁ, তিনি কথা বললে তাকে জেল দিতে হবে, তিনি কথা বললে কেস দিতে হবে। কিন্তু পিছপা হওয়ার বান্দা নন নওশাদ সিদ্দিকী। তিনি দেখিয়ে দিয়েছেন, হাজারো কেস দিয়েছেন, জেল দিয়েছেন, তার কর্মী বাহিনীকে, ভাঙড়ের কর্মী বাহিনীকে জেলে রেখেছেন। তাহলেও কিন্তু এই ওয়াকাব আন্দোলন আমরা ছেড়ে দিইনি। আজকেই রানিয়াটি ময়দান বলে দিচ্ছে যে না, ওই হুমকিতে ধুমকিতে মুখ্যমন্ত্রী বলে দিল আর ঘরে ঢুকে গেলাম, এটা নয়। কারণ এটা তৃণমূলের এমপি এমএলএরা হতে পারে, আর যে সমস্ত বুজুর্গ ব্যক্তি সুন্দর কথা বলে তাদের উদ্দেশ্যে বলছি যে মুখ্যমন্ত্রী যখন বললেন দিল্লি যেতে, আপনাদের উচিত ছিল যে আমাদের সঙ্গে সাথ দেয়া। আমাদেরকে যখন কেস দিয়েছে আপনারা চুপ করেছিলেন। নওশাদ সিদ্দিকীকে কলকাতার বুকে মিটিং করতে দেয়া হয়নি, কলকাতা পুলিশকে কেস করে আটকানো হয়েছে, সেদিন আপনারা চুপ ছিলেন। যেদিন কলকাতায় সভা করতে দেয়া হয়নি সেদিন আপনারা চুপ ছিলেন। যেদিন আমাদের ছেলেদেরকে জেলে ঢোকানো হচ্ছিল আপনারা চুপ ছিলেন। আজকে কিন্তু আপনাদেরকে জেলে ঢোকানোর ষড়যন্ত্র আছে, আপনারা সেই ভয় হয়তো আপোষ করে আছেন। নওশাদ সিদ্দিকী আপোষ করবে না, আইএসএফ আপোষ করবে না, আন্দোলন করছে, করে যাবে। আন্দোলনের জন্য উনি দিল্লিতে সুপ্রিম কোর্টে গেছেন, লড়ে যাচ্ছেন। আপনারা সাথে থাকুন। আমরা এটা দাবি করছি, ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে। তার থেকে বড় কথা, আন্দোলন এই বাংলাতেই হবে। আন্দোলন এই বাংলাতে হচ্ছে, হবে হবে আন্দোলন চলবে। এর নেতৃত্বে থাকবে নওশাদ সিদ্দিকী ভাইজান। আমরা জান দিতে প্রস্তুত, জেল খেটেছি, মার খেয়েছি, জান দিতে প্রস্তুত। এই আইনটাকে এমন ভাবে আন্দোলন, গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন হবে। কৃষক আন্দোলন দেখিয়ে দিয়েছিল বাংলাকে যে অমিত শাহের অহংকারকে চূর্ণ করে নত হতে বাধ্য হয়েছিল। সেদিন যেভাবে কৃষি আইনকে প্রত্যাহার করেছিল, আজকে আমাদের শপথ নিতে হবে আমরা সেইভাবে আন্দোলন করে যাব যতক্ষণ না এই ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করা হয়। এই শপথ নিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ, আবারও ধন্যবাদ দেব আপনাদেরকে এবং আমার প্রাণপ্রিয় নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের নাসির স্যার মহাশয়কে। আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন, আপনারা জানেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান মহাশয়। তিনাকে ব্যাচ পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন সাদ্দাম আলী, তিনাকে ব্যাচ পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন। উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন আমির হোসেন। ইনকলাব জিন্দাবাদ,
आईएसएफ जिंदाबाद, इनकलाब जिंदाबाद, आईएसएफ जिंदाबाद। ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন সুভাষ বর্মন মহাশয়। ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন সুভাষ বর্মন মহাশয়। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ। এবং স্মারকলিপি সংবর্ধনা যাচ্ছেন স্টুডেন্ট ফান্ডের নেতৃত্ব শেখ শাহবাজ। স্মারকলিপি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন শেখ শাহবাজ। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, এমএলএ নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের বহু আকাঙ্ক্ষিত সেই আমাদের সবার মধ্যমণি, গোটা পশ্চিম বাংলার যিনি আন্দোলনের কারিগর, এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান মহাশয়। হ্যালো 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 ভাই, ওখানে একটু বসে যাওয়া যাবে না? বসলে ভালো লাগবে ভাই। বসে পড়ুন সামনের দিকে যারা আছেন মিডিয়া ছাড়া। ঘাস আছে তো মনে নাকি ভাই? একটু বসে যান না। তোমার চট কি আজকে এসে পৌঁছাবে? ধন্যবাদ। পাঁশকুড়া আমাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৌরসভা যে কমিটি আছে তাদের উদ্যোগে কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। এটা দুর্নীতি হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে সেই বিষয়ে এবং ওয়াকফ সংশোধনী আইন 2025 সালে কেন্দ্রীয় সরকার পাস করেছে সেটা কেন বিরোধিতা করছে এই মর্মে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমার পূর্বেকার বক্তারা অর্জিত আপনাদেরকে বিভিন্ন বিষয়ে বলেছে, আমি কয়েক বিষয়ে আপনাদের কাছে আলোকপাত করব। সর্বোপরি কাশ্মীরে যেভাবে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, শুধু কাশ্মীরের মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ এর বিরোধিতা করেছে এবং সাথে সাথে জবাবও চাইছে। বিরোধিতা শুধু করে থেকে গেলে হবে না, জবাবটাও কিন্তু দিতে হবে। কাকে? শুভেন্দু অধিকারীদের যে সরকার কেন্দ্রে চলছে, ভারত সরকারকে। গত কয়েকদিন আগে আপনারা জানেন মুর্শিদাবাদে শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গিয়েছে। এই দাঙ্গার দায়ভার আমরা যেমন বারবার বলছি রাজ্য সরকারকে নিতে হবে, কারণ তার আইবি, তার ডিআইবি, তার প্রশাসন ব্যর্থ হয়েছে বলেই শামশেরগঞ্জে ওই দাঙ্গাটা হয়েছিল। ওখানে ভিন্ন সম্প্রদায়ের মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক একইভাবে যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে চিরুনি তল্লাশি চলে, সেই জায়গাতে সেই সমস্ত এলাকাতে এক প্রকার সংরক্ষিত এলাকা বললেও কম হবে না। ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যদি দেখা যায় সব থেকে বেশি আর্মি যে জায়গায় আছে সেই জায়গাটার নাম প্রথম উঠে আসবে কাশ্মীর। আপনি কাশ্মীরে যদি কেউ গিয়ে থাকেন 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া আপনারা ফোর্স পাবেন, সেন্ট্রাল ফোর্স। সেখানে এত নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, স্টেটের আইবি থাকে, সেন্ট্রালের আইবি থাকে, র থাকে, এনআইএ থাকে, এসটিএফ থাকে, বিভিন্ন ক্যাটাগরির আমাদের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগের অফিসাররা সেখানে থাকেন, বিভাগের কর্মরত যারা আছেন তারা সেখানে নিয়োজিত থাকেন। সেই জায়গাতে, সেই ধরনের জায়গাতে
কিভাবে শুনছি নাকি পাকিস্তান থেকে এসেছে। পাকিস্তান ওখান থেকে 300 কিলোমিটার দূর, ওখান থেকে এসে এখানে গুলি চালালো, হত্যা চালালো, দেখে দেখে ধর্ম দেখে দেখে মানুষকে খুন করলো, আবার গায়েব হয়ে গেল। এ প্রশ্ন থেকে যাচ্ছে না? এ প্রশ্ন করতে হবে, কারা এসেছিল পাকিস্তান থেকে? তারা এসে আমাদের নিরীহ নাগরিকের উপরে আমাদের দেশে অস্থিরতা তৈরি করলো, আবার গুলি করে খুন করে শহীদ করে চলে গেল। তাদেরকে খুঁজে বার করতে হবে, এই আওয়াজটা তুলতে হবে। যেমন বর্বরোচিত হামলার প্রতিবাদ আমরা করছি, ঠিক সাথে সাথে ভারত সরকারের কাছে আমাদের সকলকে প্রশ্ন করতে হবে, মোদিজিকে জবাব দিতে হবে, অমিত শাহজিকে জবাব দিতে হবে। ওরা কারা এসেছিল এবং কোথায় গেল সেইগুলোকে খুঁজে বার করতে হবে। এবং পাকিস্তানে থাকুক, আফগানিস্তানে থাকুক, বাংলাদেশে যাক, আট্টাম্পের কোলে উঠে বসে থাকুক না কেন, সেখান থেকে তাদেরকে বার করে নিয়ে এসে ভারতবর্ষের জমিনে তাদের সমাজের মধ্যে বিচার করে ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে। এই আওয়াজটা তুলতে হবে, আর নালে এদের ব্যর্থতা ঢেকে যাবে। যুদ্ধ চলছিল, আমি তো যুদ্ধের পক্ষে ভাই, বারবার এসে আমাদেরকে খোঁচা দেবে, বারবার এসে আমাদেরকে তুমি আক্রমণ করবে, তোমাকে জবাব দিতে হবে। জবাব দিচ্ছিল, কিন্তু হঠাৎ দেখলাম আমার দেশ যুদ্ধ বন্ধ করার আগে আমেরিকা বলে দিল যুদ্ধ আর হবে না। বুঝতে পেরেছেন? তারপর দেখি আমার দেশের বিদেশ সচিবের পক্ষ থেকে প্রেস করলো, তিনি জানালেন ওখানে বিছিয়ে দাও, ওইখানটায় ওখানে বিছিয়ে দাও, ওখানটায় বিছিয়ে দাও, ওখানে বিছিয়ে দাও, আর ওই দিকটা পেটে সরিয়ে দাও, ওই দিকে, হ্যাঁ ওখানটা বিছিয়ে, ওখানটা বিছিয়ে বসে পড়বে, একটু দূরে দাও। তো হঠাৎ এদিকে তাকান, তো ব্যাপারটা হচ্ছে যুদ্ধ বিরোধী ঘোষণা করছে বা আক্রমণে আর যাবে না ঘোষণা করলো, কিন্তু আমার সাদা মনে আমার কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে। আচ্ছা, যারা আসলো এসে আমাদের নিরীহ নাগরিকগুলোকে খুন করে চলে গেল, তাদেরকে আমরা কি এখনো খুঁজে পেলাম? তাহলে এটা তো বলতে পারতো, পাকিস্তান সরকারের কাছে এটা কড়া বার্তা দিতে পারতো তো, যে ঠিক আছে আমরা লড়াই বন্ধ করব, আমরা অ্যাটাক বন্ধ করব। অন্তত দুটো জিনিস ইনশিওর করতে হবে। প্রথম কথা, ভবিষ্যতে পাকিস্তানে আর জঙ্গি চাষ হবে না, এই দায়িত্বটা পাকিস্তানের বর্বর সরকারকে নিতে হবে। এই বর্বর সরকারই বলছে, ওখানে পাকিস্তানে জঙ্গি চাষ করছে আর আমাদের দেশে অস্থিরতা তৈরি করছে। এই দায়িত্বটা তাহলে পাকিস্তান সরকারকে নিতে হবে, এই মর্মে চুক্তি করা দরকার ছিল। দ্বিতীয় হচ্ছে, যারা আসলো এসে আমাদের নিরীহ 26 জন মানুষকে শহীদ করলো এবং একজন ইন্ডিয়ান আর্মি ঝন্টু আলী শেখকেও শহীদ করেছে, এই 27 জনকে যারা শহীদ করেছে তাদেরকে ভারতবর্ষের হাতে ফিরিয়ে দিতে হবে। 2 সপ্তাহ কি 1 সপ্তাহ টাইম দেবো, এটা দরকার ছিল না। তা না করে ওর বাবার বাবা দাদু ট্রাম্প বলে দিয়েছে, এই 56 ইঞ্চির কাঁপতে শুরু হয়ে গেছে। ফিতে নিয়ে তো আমি আপনি কেউ একবার মাপিনি, 56 ইঞ্চি কি আদৌ 16 ইঞ্চি বোঝা মুশকিল ভাই। 56 ইঞ্চি 16 ইঞ্চিতেও কাজ হবে না। গুর্দো যদি থাকে 16 ইঞ্চিতেই কাজ হয়ে যাবে, আর গুর্দো না থাকলে 56 ইঞ্চিতেও কিছু কাজ হবে না। বারবার আমরা বলে এসেছি, কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় পক্ষের কারো আমরা মত নেব না। সেখানে এসে আমেরিকা বলে দিচ্ছে আর আমরা বন্ধ করে দিচ্ছি, এটা আমাদের জন্য লজ্জা। এই লজ্জা নিয়ে না প্রশ্ন ওঠে, এই ব্যর্থতা নিয়ে না প্রশ্ন ওঠে, যেখানে তোমাদের আপনার এতগুলো আইবি থাকে, বিভিন্ন দপ্তরের বিভাগীয় যারা থাকেন, এবং সাথে সাথে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া যেখানে আর্মি থাকে, সেখানে এত বড় ঘটনা ঘটে গেল কেন? এই প্রশ্ন কি কেউ করছে? এখন প্রশ্ন কি হচ্ছে, হিন্দুকে দেখে দেখে মেরেছে, আমি এর প্রতিবাদ করছি, আমি এর প্রতিবাদ করছি। বেটাগুলো সাহস পেল কি করে? 75 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, এই সাহস ছিল না। এই মোদির আমলে ওই জঙ্গিরা এত সাহস পেল কি করে? ওই জঙ্গিদের কারা সাহস দিচ্ছে সেটাকেও খুঁজে বার করতে হবে, বার করতে হবে না? কারণ বলছে হিন্দু হৃদয় সম্রাট বলে এই শুভেন্দু বাবু মোদিজিকে প্রতিষ্ঠিত করতে চাইছে। আমার রাগ নেই, কিন্তু ইতিপূর্বে কোন জায়গায় আমরা দেখলাম না
যে হিন্দু দেখে দেখে জঙ্গিরা খুন করেছে। মনমোহন সিং এর আমল ছিল, অটল বিহারীজির আমল ছিল, আরো অনেক প্রধানমন্ত্রীর আমল পার হয়ে গেল, কারো আমলে হিন্দুদের এই দুরবস্থা হয়নি যতটা হলো এই শুভেন্দু অধিকারীর গুরুর আমলে। তো জবাব দিতে হবে না এর গুরুকে। এই গুরুর জবাবটা না দিতে পারে, ওই জন্য কি হচ্ছে, ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে। আরে ভাই, যারা ধর্ম দেখে দেখে আমার হিন্দু ভাইগুলোকে খুন করলো, তাদেরকে এখনো কেন ধরা পড়লো না? এর জবাবটাকে শুভেন্দু বাবুকে দিতে হবে। এই জবাব প্রশ্ন না করেন আপনি হিন্দু মুসলমান নির্বিশেষে, উনি অনেক চিৎকার চেঁচামেচি করছেন। উনি জানেন বর্ডার ধারে যাওয়া যাবে না, এইখানে মানে মার্কেট গরম করছে। প্রশ্ন করবেন না ভাই আপনারা যে হিন্দুকে রক্ষা করার জন্য 2014 সালে বলেছিল আমাকে দায়িত্ব ভোট দাও, আমি হিন্দুদের বাঁচাবো, আর তার আমলে এসে হিন্দু হওয়ার জন্য বেঁচে বেঁচে খুন হতে হলো। আমার হিন্দু ভাইদেরকে প্রশ্ন করা দরকার তো ভাই। এতদিন হিন্দু বিপদে ছিল কিন্তু হিন্দুদের বেঁচে বেঁচে খুন করেনি, এখন হিন্দু সুরক্ষিত আছে ওই জন্য হিন্দুদের বেঁচে বেঁচে খুন করছে। এত সময় পেল কি করে? যে পার্কটার মধ্যে হয়েছে ওই পার্কে ঢুকতে গেলে 3টে লেয়ারে সিকিউরিটি চেক হয়। ফার্স্ট লেয়ার হচ্ছে যখন নিচে থেকে আপনি উপরে উঠবেন ঘোড়ায় চড়ে, তখন আপনাকে সিকিউরিটি চেক করে, কোথা থেকে এসছে, কাছে হ্যানাসছে ত্যানাসছে, কাগজপত্র দেখাও, 1 নম্বর। দ্বিতীয়, আপনি যখন ঘোড়া থেকে নামলেন, নেমে যখন টিকিট কেটে ঢুকতে যাবেন তখন আপনার চেক হয়। 3 নম্বর, আপনি পার্কের মধ্যে ভ্যালির মধ্যে ঘুরছেন, ওই সময় সিভিল ড্রেসও থাকে, আবার আমাদের আর্মির বিভিন্ন যারা সেন্ট্রাল ফোর্স যারা আছেন তাদের ড্রেসে এসেও হঠাৎ করে আপনি ঘুরছেন, আপনাকে দাঁড় করিয়ে দিল, আপনার আইডি কার্ড দেখান, আপনি কোথায় এসেছেন না আসছেন জিজ্ঞাসা করে। 3টে লেয়ারে চেকিং চলে ওখানে। তাহলে বলুন ওই সময় হলো না কেন? আমাদের আর্মিরা কি চেক করতো না? তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, ওখানে আর্মি ছিল না কেন? প্রশ্ন হবে না? তাহলে আর্মি দ্বিতীয় প্রশ্ন করতে হবে আমাদেরকে যে যখন এই ঘটনা ঘটে যাচ্ছে, ঘটে যাওয়ার 2 ঘন্টা পরে ফোর্স এসেছে এদেরকে উদ্ধার করতে, তাহলে 2 ঘন্টা হয় আমাদের আর্মিদের কাছে খবর পৌঁছায়নি, আর না হলে 2 ঘন্টা আর্মিদেরকে আসতে দেওয়া হয়নি। তাহলে আর্মিদের কাছে খবর পৌঁছানোর দায়িত্ব কাদের? কারা পৌঁছালো না? অথবা খবর পৌঁছে গেল আর্মিদেরকে কারা আসতে দিচ্ছিল না? এই নিয়ে তো চর্চা করা দরকার। এই নিয়ে চর্চা হচ্ছে না, একটাই চর্চা হচ্ছে হিন্দুরাও কি ভারতবর্ষে থাকার মতো যোগ্যতা নাই, এই ধরনের বলে হিন্দু ভাইদেরকে উত্তপ্ত করছে। আমিও তো হিন্দু ভাইদের হয়ে প্রশ্ন করছি। আমার ধর্মীয় পরিচয় মুসলমান, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমিও তো প্রশ্ন করছি যে এত দূর সময় আমার হিন্দু ভাইদের চলে আসলো মোদিজির আমলে, হিন্দু ভাইদেরকে ওটা বেশি বেশি করে করতে হবে। যে এতদিন অতিবাহিত হয়ে গেল, কেন এই সেই কুলঙ্গার গুলোকে, সেই মানবতা বিরোধী গুলোকে, যারা ওখানকার মানুষদেরকে গুলি করে শহীদ করলো, তাদেরকে চিহ্নিত করতে পারলো না? তাদেরকে কেন এখনো খুঁজে বার করতে পারলো না? এটা মেদিনীপুরের বিপ্লবের মাটি থেকে আওয়াজ উঠতে হবে যে খুঁজে বার করতে হবে তাদেরকে। তাদেরকে আমরা দেখতে চাই যে তাদেরকে তদন্ত করা দরকার, কে কোন উদ্দেশ্য নিয়ে তাদের পাঠিয়েছে, কেন আমাদের দেশের নাগরিককে তারা খুন করেছে, এটাগুলোকে খুঁজে বার করতে হবে। এই প্রশ্ন আপনার মাথায় না আসে, হিন্দু মুসলমানের বাইনারির মধ্যে আপনাকে ফেলে দিতে চাইছে। আর যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার দরকার তাদের কাজ হাসিল করে চলে যাচ্ছে। আমি আপনাদের বলে যাই, এখানে ক্যামেরা হচ্ছে, মেইনস্ট্রিম মিডিয়া, বিভিন্ন মিডিয়া থেকে হচ্ছে, এবং আপনাদের বলে রাখি এখান থেকেও এমন ভিডিও সেন্ট্রাল আইবির কাছেও যাবে, স্টেট আইবির কাছেও যাবে। তাদের মাধ্যমে ভারত সরকারের কাছে আমি বলতে চাই যে কতদিনের মধ্যে তদন্ত শেষ করবেন তার একটা অন্তত ডেডলাইন দেন, উচিত নয় ভাই? আচ্ছা ভাই, আপনারা যারা উপস্থিত হয়েছেন জাত ধর্ম নির্বিশেষে বলুন, আমার যে নিরহ 26টা নাগরিককে শহীদ করেছে এর বিচার হওয়া দরকার আছে না নাই বলুন? কারা কারা চান বিচার হোক? আমার হিন্দু ভাইদেরকে যারা খুন করেছে তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? আছে না নাই ভাই? কিন্তু তার একটা ডেডলাইন হওয়া দরকার নয় যে 6 মাস 1 বছরের মধ্যে তদন্ত হবে, যারা ওদেরকে এখানে ঢুকতে সহযোগিতা করেছে সেই সমস্ত দেশদ্রোহী কুলাঙ্গারগুলোকে ফাঁসিতে চড়ানো হবে।
হবে 1 বছর টাইম। আমি 1 বছর বলছি, দেখবেন 1 বছরের মধ্যে হয়তো করতে পারবে না, কারণ 2019 সালের কথা ভুলে যাচ্ছেন। পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, ওখানেও জঙ্গিরা অ্যাটাক করেছিল, 300 কিলোর অধিক বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের কনভয়ে হামলা চালিয়েছিল, 40টার অধিক সেনাকে শহীদ করেছিল। আজকে 6 বছর হতে যাচ্ছে, তদন্ত কোথায় ভাই? কারা পাঠিয়েছিল, কোন গোষ্ঠী পাঠিয়েছিল, ইন্ডিয়ার কারা তার সাথে যুক্ত ছিল, সেগুলো কিছু তথ্য পাওয়া গিয়েছে। 2019-এর নির্বাচন কিন্তু পার করিয়ে নিল। তাহলে গেল 40টা আমার দেশের সেনা, আমার 40টা ভাই শহীদ হলো, ওরা নির্বাচনী বৈতরণী পার করে দিল। এখানে আমরা 26টা ভাই শহীদ হলো। দেখবেন হয়তো কোন নির্বাচনে আসলে বলবে কি অপারেশন সিন্দুরের গল্প বলবে, আর 26 জন ভাইকে খুন করেছে বদলা চাই বলবে। আমরাও তো বলছি বদলা চাই, কিন্তু কতদিনের মধ্যে? যখন পাকিস্তানে গিয়ে উইনিং কমান্ডেন্ট ভূমিকা সিং এবং কর্নেল সুফিয়া কুরেশিদের নেতৃত্বে যখন পাকিস্তানে গিয়ে ওদের জঙ্গি ঘাঁটিগুলোকে একের পর এক গুড়িয়ে দিয়েছে, আমরা সকলে স্যালিউট জানাইনি? ভারত সরকারের পাশে ছিলাম না? আগামী দিনেও থাকবো। এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই জঙ্গি কার্যকলাপ, বাবু সাবধানে, এই জঙ্গি কার্যকলাপ সমূলে নির্মূল করা আমাদের দেশের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমাদেরকে প্রত্যেককে নাগরিককে দায়িত্ব নিতে হবে। কে বিজেপি, কে আইএসএফ, কে কংগ্রেস, কে তৃণমূল, কে সিপিএম, সেটা নয়। কে হিন্দু, কে মুসলমান নয়। দেশের নাগরিককে এক থাকতে হবে, এক থেকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সমূলে জঙ্গিবাদকে নির্মূল করতে হবে। এই শপথ আমাদেরকে নিতে হবে। এখানে কেন্দ্রের কোন সরকার চালাচ্ছে ও নিয়ে ভেবে লাভ হবে না। ও মোদি আছে, কালকে আপনি আসতে পারেন, কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কিন্তু প্রশ্ন বেশ কিছু তোমার থেকে যায়, ওই প্রশ্ন করে বলি আমাদের উপরে রাগ হয়ে যায়। 2019 সালে পুলওয়ামাতে যে টেরর অ্যাটাক হয়েছিল, কতজন শাস্তি পেল, কতজন গ্রেফতার হলো, কোনো তথ্য দিতে পারলো না এখনো পর্যন্ত। এটা কি হবে বোঝা মুশকিল। আমি চাইবো পুলওয়ামা এবং এটার সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বার করা হোক। কদিন দেখছিলাম বেশ কয়েকদিন ধরে পাকিস্তানি গুপ্তচর আমাদের দেশে আছে, আমাদের দেশের আর্মির তথ্য, বিভিন্ন তথ্য তারা দিয়ে দিচ্ছে। তাদের সাথে এই লিঙ্ক আছে নাকি এগুলোকে দেখা দরকার, খুঁজে বার করা দরকার। বন্ধুগণ, আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে ভুলে গেলে চলবে না। শুভেন্দু অধিকারীর কথাই ভুললে হবে না। শুভেন্দু অধিকারী ওই রাজনৈতিক ক্ষমতার মসনদে যাওয়ার জন্য এখানে এই আমার 26টা ভাইয়ের প্রতি ওর দরদ উঠছে। যে ক্ষমতার মসনদে যেতে হবে, কিন্তু এটাকে মনে করিয়ে দিতে হবে শুভেন্দু অধিকারীকে। পর্দার ধারে গিয়ে চিৎকার করছো না, তুমি কলকাতায় বসে হই হই করছো, বরঞ্চ ঝন্টু আলী শেখ পশ্চিম বাংলায় ভারতবর্ষের 26 জনকে কেন খুন করলো? যে সমস্ত খুনি মানবতা বিরোধী, তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিল ঝন্টু আলী শেখ। শুভেন্দু অধিকারী তো মিডিয়াতে হই হই করছে। শুভেন্দু বাবুর নামে বলছি বলে রাগ হচ্ছে নাকি? রাগ হতে পারে, কারণ এখন উনি বিজেপিতে আছে, কালকে তৃণমূলে চলে আসতে পারে, বিশ্বাস নেই। রাজনৈতিক ভাই নেতা, তখন এখন যারা শুভেন্দু বাবুকে একটু দিচ্ছে বেশি বেশি করে তৃণমূলে, তখন কি করবে? দাদা দাদা করে আবার পাশে বসবে। হ্যাঁ, কি রাজনীতি বলো তো এদের। যখন যার যেদিকে পাচ্ছে লাভ মেরে চলে যাচ্ছে, নীতি আদর্শ কিছুই তখন আর মানছে না, সব তখন জলাঞ্জলিতে দিয়ে দিচ্ছে। তাই বন্ধুগণ, আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে। আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশে ঐক্য, আমাদের দেশের সম্প্রীতি, আমাদেরকে সকলকে দায়িত্ব নিয়ে রাখতে হবে অটুট রাখার জন্য। হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের একভাবে থাকতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে। কেউ যদি মনে করেন আমি মুসলমান, কেউ যদি মনে করেন আমি হিন্দু, আমি আমারটা বুঝে নেবো, আমি আপনাদের একটা কথা বলি, এতটুকুই বলে আমি অন্য প্রসঙ্গে আসবো। দেখুন, এই শরীরটা দেখছেন, মাথা থেকে নখ পর্যন্ত, আঙুল পর্যন্ত সবটা যদি সুস্থ থাকে তাহলে কি হবে? সুস্থ মানুষ আমরা বলি। আর যদি কোনো একটা যদি অবাস হয়ে যায়, কাজ না করে, তাকে আমরা কি বলি? রিজার্ভেল বলি, তাই তো নাকি?
বা বিশেষভাবে সক্ষম বলে দিই। তাহলে এই একটা দেশ যদি আমি বলি, ইন্ডিয়া ভারতবর্ষ একটা দেশ, একটা মানুষের হিউম্যান বডি যদি বলি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী, যত ধর্মের মানুষ আছে না কেন, যত বর্ণের যত জাতের মানুষ থাকুক না কেন, প্রত্যেকটা নিয়ে একটা সুস্থ শরীর। কোনো একটা সম্প্রদায় যদি দুর্বল হয়ে যায় তাহলে দেশ দুর্বল হবে। আমরা আমার দেশ দুর্বল হোক কখনো চাইবো? কখনো চাইবো আমরা? আমরা আমার দেশ সবল হোক, পৃথিবীর মানচিত্রের শ্রেষ্ঠ আসনে আমার দেশ উপনীত হোক, এটা আমরা সকলে চাই। তাই বন্ধুগণ, আপনারা যারা আছেন, রাজনৈতিক কারবারিদের ফাঁদে পা আপনারা দেবেন না। এরা শুধুমাত্র আপনাদেরকে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনার মধ্যে ধর্মীয় উন্মাদনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানুষে মানুষে বিভাজন করার চেষ্টা করছে, তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। আপনার সাধারণ মানুষের কিচ্ছু এরা করবে না। আমি একটা জাস্ট উদাহরণ দেব। আপনাদের এলাকায় পূর্ব মেদিনীপুরে একটা মন্দিরের আদলে আর একটা ধাম তৈরি হয়েছে না? কোথায় হয়েছে ওটা? দীঘাতে হয়েছে। অনেকে অনেক কথা বলছে, আমার অবস্থান একটু ক্লিয়ার করতে চাই, আপনারা শুনবেন ভাই। প্রথম কথা, রাষ্ট্রের দায়িত্ব নয় মন্দির মসজিদ তৈরি করা। রাষ্ট্রের নির্দিষ্ট কোনো ধর্ম নয়, এটা হওয়া দরকার। দ্বিতীয়, আমি এই জন্য বিরোধিতা করছি। দ্বিতীয় হচ্ছে, উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে সেটা একটা ঐতিহ্যশালী, ঐতিহ্যবাহী, একটা ঐতিহাসিক এবং ওই জায়গার আলাদা একটা গুরুত্ব আছে। ওই মন্দির যদি প্রতি পাড়ায় পাড়ায় একটা করে দেওয়া হয়, তাহলে সেই উড়িষ্যার যে মন্দির, সেই গুরুত্বটা কি আর থাকবে? আমি উদাহরণের জন্য বলছি, আর আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন, আপনাদেরকে এর প্রতিবাদ করতে হবে। মমতা ব্যানার্জি নয়, তৃণমূলে যদি ইচ্ছা যায় মন্দির করবে, মসজিদ করবে, তার ব্যাপার। কিন্তু আমি জাস্ট বলছি আপনাদের, কি বলছে যে অনেক যুক্তি দিচ্ছে এরা, যে অনেকের আর্থিকভাবে স্বাবলম্বী নয়, ওই জন্য এতে যেতে পারে না, উড়িষ্যায় যেতে পারে না, দীঘায় গিয়ে মন্দিরের কাজ মিটিয়ে নেবে। আপনি বলছি ধার্মিক হিসাবে আপনি আপনার মনকে একটা প্রশ্ন করুন তো, যারা মুসলিম সম্প্রদায়ের এখানে আছেন, মুসলিম সম্প্রদায়ের হজে যাওয়ার একটা খরচ, তাই তো? এবার সবার কাছে টাকা থাকে না, যদিও বিত্তশালীদের জন্য হজটা ফরজ। তারপরেও বলছি, মমতা ব্যানার্জি যদি কালকে ঘোষণা করে যে আমি পশ্চিমবাংলার মুসলমানদের জন্য খুবই চিন্তিত, এত চিন্তিত রাতে ঘুমোতে পারেন না, উনি ঘুমোতে পারেন না একদম আপনাদের জন্য যারা মুসলিম এখানে আছে, তো এত চিন্তিত মুসলিম সম্প্রদায়ের ভাইরা 4 লাখ টাকা 3.5 লাখ টাকা খরচ করে হজে যেতে পারে না, আমি এখানে একটা কাবা শরীফ বানিয়ে দিচ্ছি, এটা মেনে নেবেন? কেন মেনে নেবেন না? ওটাও কাবা শরীফ, এটাও কাবা শরীফ তৈরি করবে, ভাই কেন মানবেন না? কারণ ওই কাবা শরীফে ঐতিহ্য, ইতিহাস ওর যেটা আছে, আর আপনার পাড়ার কাবা শরীফ তৈরি করলে কি এক হবে? তাহলে মমতা ব্যানার্জি যে উড়িষ্যার জগন্নাথ ধামের মন্দিরের যে ঐতিহ্য, যে ইতিহাস নতুন একটা তৈরি করে, সেটা কমাচ্ছে না বাড়াচ্ছে? ওটার কমিয়ে দিচ্ছে। তো কালকে আবার এক জায়গায় হবে, এটা মাথায় রাখবেন। এই জন্য আমরা এর প্রতিবাদ করছি। আপনি যদি মনে করেন এটা হিন্দুদের ব্যাপার, হিন্দুরা না, হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা নাগরিক, সচেতন নাগরিকের ব্যাপার। যে আপনার মন্দির করার ইচ্ছে গিয়েছে, আপনি আপনার মাইনের টাকা দিয়ে মন্দির করুন, কিন্তু ওর আদলে করা মানে যে ঐতিহ্য, যে লেগেসি, যেটা আছে পরম্পরা, তাতে আঘাত করছে। আমাদের তারকেশ্বরে অনেকে গঙ্গার পানি নিয়ে যায়, তার পরিবর্তে যদি শেওড়াফুলি থেকে একটা কেউ মন্দির করে দিয়ে বলে এখানে ওই তারকেশ্বরে না গিয়ে একটু দূর হয়ে যাচ্ছে, তাহলে শেওড়াফুলিতে তুমি ঢেলে নিয়ে চলে যাবে, দুটো কি এক জিনিস হবে? ধর্মীয় দিক থেকে বলছে, আমি বোঝানোর জন্য বলছি, যে যা ধর্ম পালন করবে এক হবে কি? কারণ ওটার একটা গুরুত্ব নিয়ে সে ওখানে যাচ্ছে। তো এইগুলো আমাদের মাথায় রাখতে, এই জন্য আমি বিরোধিতা করছি। আর এইগুলো যদি আপনি না প্রতিবাদ করেন, দেখবেন, আপনি বলে রাখছি, এরা মসজিদের মধ্যে ঢুকে যাচ্ছে, এরা মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছে, কালকে নকল কাবা শরীফ তৈরি করে দিতে পারে।
এদের বিশ্বাস নেই, এদের দরকার ভোট, আর কিচ্ছু চায় না। ভোট পেলে আপনার জন্য সব করবে, আর না ভোট পেলে আপনাকে 2004-05 দিকে কি বলেছিল, ঘুষপেটিয়া। পার্লামেন্টে কাগজ ছুড়ে মেরেছিল সিএনআরসি করার জন্য এই মমতা ব্যানার্জি। তখন আপনারা ভোট দিতেন না, তখন আপনারা ভোট কাকে দিতেন, বামফ্রন্টদের দিতেন। ওর জন্য তখন হয়ে গেছিলেন আপনারা ঘুষপেটিয়া। এখন ভোট দিচ্ছেন বলে এখন আপনি ওনার সোনার ছেলে হয়েছেন। কালকে যদি ভোট দেওয়া বন্ধ করে দেন আবার দেখবেন ঘুষপেটিয়া হয়ে যাবেন। তাহলে ভোটের জন্য আপনার সাথে সম্পর্ক রাখছে, কিন্তু আপনি আপনার প্রতিবেশী রাম কাকার সাথে, আপনি আপনার প্রতিবেশী রহিম চাচার সাথে সম্পর্কটা কি ভোটের? ভাই ভোটের সম্পর্ক দীর্ঘ বছর ধরে একসাথে উঠা বসা করছেন, তাহলে সামান্য ভোটের জন্য ভোট কি নিয়ে কি হবে? হয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখছে, আর মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। এই তো তারা মুখ্যমন্ত্রী হবে, আপনার পাশের বাড়ির কাকার সাথে, আপনার পাশের বাড়ির চাচার সাথে আপনি হিংসায় জড়িয়ে পড়ছেন কেন ভাই? ওরা এমএলএ হচ্ছে 1,21,000 টাকা মাইনে পাচ্ছে, ওরা মন্ত্রী হচ্ছে 1.5 লাখ টাকা মাইনে পেয়ে যাচ্ছে। আপনি তো ওদের হয়ে মারপিট করলেন, কি পাচ্ছেন ভাই? এই দেবদা আপনাদের এমপি নাকি? হ্যাঁ আপনাদের এমপি তো। হ্যাঁ দেবদাকে তো অনেকে ঝুনে ভোটটা দিলেন 2024-এ, বিজেপিকে আটকাতে হবে। আজকে লাভটা কি হয়েছে ভাই? লাভটা কি হয়েছে আমাকে বলুন। পার্লামেন্টে বিজেপি থাকলে ওর পক্ষে ভোটটা দিত, ভোটে ওয়াকাফ আইনে। আর এদিকে ওর পরিবর্তে আপনি দেববাবুকে পাঠিয়েছিলেন, ভেবেছিলেন আপনার হয়ে ভোটটা দেবে, ভোটটা দিয়েছে ঘোড়ার ডিম দিয়েছে। তাহলে লাভটা কি হয়েছে? ওর পরিবর্তে বিজেপি তৃণমূলের বাইরে একজনকে যদি পাঠাবার চিন্তা ভাবনা করতেন অনেক লাভ হতো। আপনি বলুন এই দেবদা প্রায় 3.5 লাখ টাকা মতো মাইনে পায়। আপনি তো মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে একদম সকাল বেলা চান টান করে নিয়ে গোসল টোসল করে নিয়ে সকাল বেলা ভোটটা দিয়ে চলে এলাম। লাভটা আপনার কি হচ্ছে? কিছু লাভ হচ্ছে কি? আর বছর বছর কি বলে, যদি ওই কি বলে কি এটা যেটা আছে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে আর ভোটে দাঁড়াবো না। ও চিটিংবাজি কথা ওনাকে রেখে দিতে বলুন তো। চিটিংবাজি কথাই বলছে, কথাটা ও ভালো করে জানে। ও মানুষকে এসে হাত ফাত নেড়ে দেবো, মানুষ ভুলে যাবে। ও যখন সমস্যায় পড়ে আর বলে আমি কি আর ভোটে দাঁড়াবো না। ও ভোটে না দাঁড়াতে পারলে আমি আপনাদের বলি একটা কথা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না। ওকে দাঁড়াতে হবে এবং শাসকের চাটুকারিতা করতে হবে, এটা বলে যাচ্ছে। ও হিরো ওই রিলের হিরো, রিয়েল হিরো নয় তো। কালকে যদি অন্য কোনো দল আসে আপনাকে বলে রাখি মিলিয়ে নেবেন। এখানে এই পাঁশকুড়াতে এখানে এসেছি, আমার রেকর্ড রাখুন ভিডিওটা। আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে, দেববাবুকে দেখবেন কোথায়? দেখবেন নতুন যে সরকার এসেছে তার কোলে উঠে বসে আছে। এদের কাজই হচ্ছে এরকম, এদের বিজনেসটা এরা বোঝে। বিজনেসটা কি? এদের ফিল্মের প্রমোশন। ফিল্মটা কত ভালোভাবে ডিস্টার্ব না হয় বিভিন্ন হলে যাতে চলে। দেববাবু যদি এখন শাসকের বিরোধিতা করে অন্যান্য হল মালিককে যে বলবে ফিল্ম চালাবি না, তাহলে দেববাবুর ফিল্ম ডাউন হবে। ওর দরকার নেই বাবা, আমি 3.5 লাখ টাকা এমনি মাসে পাবো, আমার ফিল্ম আমার তরিয়ে চলবে। ওদের কথা ভরসা করে আপনি মানে ব্যাঙের ভাষায় এ করে খাল কাটালে হবে? কবে ব্যাংক পিকচাপ করবে তাই পুকুর ভরবে ভাবলে হবে ভাই? আপনাকে আপনার প্রতিনিধি তৈরি করতে হবে। এবার এই আপনার প্রতিনিধি কি শুধু মুসলমান করলে হয়ে যাবে? কি মনে হয়? হ্যাঁ মনে হয়? অনেকে বলে, আমি ক্লিয়ার করি একটা, অনেকে বলে যে মুসলমান দরকার, এবার ভালো একটা মুসলমান দরকার। লাভ কি হবে? হ্যাঁ ফিরাদ হাকিম কি ভাই নাম কি? এই ধর্ম কি বলেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী, আর নামগুলো বলবো? লজ্জা দেবো কাউকে নাকি? লাভ কি আছে ভাই? লাভ কি আছে? মুর্শিদাবাদের মতো জেলাতে বসে মুখ্যমন্ত্রী, যেখানে পিছনে এমপি এমএলএ গুলো ওই খালিলুর রহমান থেকে শুরু করে, আবু তাহের থেকে শুরু করে কতজন আছে, আমিরুল ইসলাম থেকে শুরু করে বসে সেখানে বলছে এখানে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দেব না, চুপ করে বসে আছে। ও নামলে লাভ কি হবে ভাই? আর একই ভাবে বলছি, আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই। প্রসঙ্গ ছিল অন্য, এই পূর্ণ প্রসঙ্গে চলে এসেছি। ওই মুসলমান হলে মুসলমানদের উপকার হবে এই আশা ভুলে যান। আদিবাসী বিধায়ক হলে আদিবাসীদের লাভ হবে এই আশা ভুলে যান। দলিত হলে দলিত মানুষের ভালো হবে এই আশাও ভুলে যান। আমি তো বিধানসভার একজন সদস্য, আর ভিতরে কি হয় তো আমি আপনাদের থেকে একটু বেশি জানবো। যদি টিভি থাকতো, লাইভ চলতো, তাহলে আপনারা জানতে পেরে যেতেন কি হচ্ছে না হচ্ছে। টিভি নাই, সমস্যা আপনারা জানতে পারছেন না।
পশ্চিম বাংলার বিধানসভায় 18টি এসটি কমিউনিটির রিজার্ভ সিট থেকে এমএলএ যায়, মানে আদিবাসী সমাজ থেকে 18টা বিধায়ক বিধানসভার মধ্যে যায়, তারা আদিবাসী সিট থেকে নির্বাচিত হয়ে যায়। তারা গিয়ে তাদের কাজ কি? আদিবাসী সব থেকে বেশি করা ভাই, স্বাভাবিকভাবে। কিন্তু দুর্ভাগ্য, তারা গিয়ে বলিষ্ঠ কণ্ঠে এটা একবার বলতে শুনলাম না যে এসটি কোটায় নন এসটি গুলো চাকরি কেন পাচ্ছে, তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছো সেটা জবাব দাও, এটা শুনতে পেলাম না। কিন্তু তারা আদিবাসী সমাজ থেকে গিয়েছে। পশ্চিমবাংলার বিধানসভায় 63টার অধিক এসসি কমিউনিটির আছে, শিডিউল কাস্ট কমিউনিটির বিধায়ক আছে, তারা সেই এসসি সিট থেকে রিজার্ভ সিট থেকে যাচ্ছে। তারা গিয়ে ভিতরে বলছে না যে ফেক এসসি সার্টিফিকেট গুলো দেওয়া বন্ধ হোক, যারা জেনারেল তারা এসসি কোটায় কেন চাকরি করছে এই চাকরি দেওয়াগুলোকে বন্ধ হোক, এমবিবিএস এর ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রেও কেন এসসিদের সাথে ইনজাস্টিস হচ্ছে এই কাজ জোর গলায় বলতে শুনলাম না। তাহলে লাভটা কি ভাই 63টাকে পাঠিয়ে? আর এইদিকে বলুন ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, গুলাম রব্বানী, সাবিনা ইয়াসমিন, আর নাম বলে শেষ করা যাবে না, 43টা আছে, 43টা আছে। তারা একবারের জন্য বলল না যে সংখ্যালঘু মুসলমানদের 2011 সালের আগে 100 জন সরকারি কর্মচারী থাকলে 4 জন ছিল মুসলমান, আর 2025 সাল দাঁড়িয়ে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজন তো আর মুসলমান কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা বাড়ানো দরকার, 4 থেকে বেড়ে 8 হওয়া দরকার, বরঞ্চ কমে 1-এর নিচে নেমে গেল কেন? এর জবাবটা চাইছে না। তাহলে মুসলমান দিয়ে লাভ কি হবে ভাই? আদিবাসী দিয়ে লাভ কি হবে? হিন্দু দিয়ে লাভ কি হবে? লাভ কি করতে হবে? মানুষের মতো জনপ্রতিনিধি তৈরি করতে হবে। যেখানে পার্লামেন্টে যাওয়ার দরকার ছিল দেববাবুর, পার্লামেন্টে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের বিভিন্ন আর্টিকেলের উপরে, আর্টিকেল 14, 15, 25, 26, 29, 300 and 300 বাই এই আইনগুলোর উপরে সরাসরি ভাবে আঘাত দিচ্ছে এই ওয়াকফ সংশোধনী আইন, এর প্রতিবাদ করা দরকার ছিল দেববাবুর পার্লামেন্টে দাঁড়িয়ে। তা না করে উনি কোথায় ছিলেন? হয়তো দেখুন শুটিং করতে ব্যস্ত আছে। ভুল লোককে আপনারা পাঠিয়েছেন। আমি দেববাবুর জায়গায় ফিরাদ হাকিম থাকলে বিশাল কিছু করে ফেলতাম, এটা বলছি না। আরে ভাববেন না যে দেবকে কেন পাঠিয়েছেন, ফিরাদকে পাঠান, আমি এটা বলছি না। আমার বর্মনদাকেও পাঠালো যতটা লাভ হবে, আমার শাহবাজকে পাঠালো ততটা লাভ হয়। কেন? এটা পজিটিভ। আমার বলার বক্তব্য এটাই যে আমাদেরকে জনপ্রতিনিধি দেখে পাঠাতে হবে। যদি না আমরা দেখে জনপ্রতিনিধি পাঠাই, তাহলে আমাদের এই দুরবস্থা যেরকম দেখছি আগামী দিনও এই ধরনের হবে। এবার আপনারা ভাবে কি করবেন। দেখুন কটা বাজে গো? আচ্ছা 5:40 বেজে গিয়েছে। আমি বুঝতেই পারছি অনেকে উৎসুক হচ্ছে যে ওয়াকফ নিয়ে কিছু বলতে হবে নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা কারা ওয়াকফ নিয়ে শুনতে চান হাত তুলুন তো। আপনারা ওয়াকফ নিয়ে শুনতে চান? এনার্জি আছে তো ভাই? এনার্জি আছে? দূরে যারা আছে শুনতে চান তো ভাই? প্রথম হচ্ছে ওয়াকফ, তাহলে মকাবি ডাইরেক্ট চলে আসি। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা কেন আমরা করছি আগে এটা জানতে হবে। অমুক মৌলভী সাহেব, অমুক ইমাম সাহেব, অমুক হযরত, অমুক শায়েখ, অমুক আমির বলেছে ওয়াকফের বিরোধিতা করতে হবে, ও করবেন না, কিছু লাভ হবে না। আপনাকে আগে জানতে হবে কেন আমি বিরোধিতা করব। সেইগুলো আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আজকে আমি তুলে ধরবো। সেই বক্তব্য শুরুর আগে দুটো বিষয় আগে ক্লিয়ার করতে চাই। এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিজেপি আমাদের এলাকার বিভিন্ন এলাকার হিন্দু মুসলমানের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। কি দূরত্ব তৈরি করছে? বিজেপি এই আইনটা নিয়ে এসে শিল্পপতিদের হাতে ওয়াকফ সম্পত্তিটা তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। যখনই ওয়াকফ ধর্মের সম্পত্তি, মাদ্রাসা সম্পত্তি, মসজিদের সম্পত্তি, কবরস্থানের সম্পত্তি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, স্বাভাবিকভাবে আমার পাশে আমার বর্মন দাদা আমার হয়ে কথা বলবে কি বলবে না ভাই? হিন্দু হতে পারে, তিনি খ্রিস্টান হতে পারে, ভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু তিনি ধার্মিক একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তিনি প্রশ্ন করবেন, তিনি প্রতিবাদ করবেন। কেন
কেন এই আইন হচ্ছে, এই আইনে কেন মুসলমানদের মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, কবরস্থানের জায়গা কেন কেন কেড়ে নিচ্ছে, এর প্রতিবাদে বড়মন্দা কথা বলবে তো ভাই? বলছে তো। যাতে না কথা বলে তার জন্য বিজেপি একটা সুন্দর পলিসি নিয়ে এসছে। পলিসিটা এটাই, কি মিথ্যা প্রচার করছে, ওয়াকাফ বোর্ড নাকি যেখানে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকাফের, সামনে আসো, ওয়াকাফ বোর্ড যেখানে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে। কেমন ভাবে বুঝাচ্ছে? আমাদের হিন্দু ভাইদের বাড়িতে দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে একটা করে তুলসী তলা আছে, তো থাকে না? ওই এমন ভাবে বোঝাচ্ছে তুলসী তলায় দাঁড়িয়ে যদি ওয়াকাফ বোর্ড বলে এটা আমার তুলসী তলাটা ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে। হিন্দু ভাইয়ের বাড়িতে গিয়ে যদি বলে এটা ওয়াকাফের জায়গা, ওয়াকাফের হয়ে যাবে। মন্দিরে গিয়ে যদি বলে এটা ওয়াকাফের জায়গা, ওয়াকাফের হয়ে যাবে। এই রকম ভাবে ভয় পাইয়ে দিচ্ছে। বলেন এটা যে শুনবে সেই তো বলবে ওয়াকাফ বোর্ডটাকেই তুলে দে, স্বাভাবিক। আমাকে যদি বলে আমি বলবো না ওয়াকাফ বোর্ডটা তুলে দিই। আচ্ছা আপনারা বলেন যদি এই ধরনের আইন হয়ে থাকে ওই আইনটাকে বন্ধ হওয়া দরকার আছে না নাই? আছে। আমিও সহমত। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি যদি এই ধরনের কিছু আইন থেকে থাকে আমাকে দেখা, আমি এর প্রতি মানে এর বিরুদ্ধে সব থেকে আগে বলবো। কিন্তু এই ধরনের কোনো আইন নাই, সম্পূর্ণ রূপে মিথ্যাচার, মিসলিড, মিসগাইড করা হচ্ছে, মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার কথা বলছে। যদি এই ধরনের আইন থেকে থাকতো, তাও যদি থেকে থাকতো তা আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই জায়গাটা আমি এই এলাকার নাম কি, রানীহাটি এলাকা। তো ওয়াকাফ বোর্ড এত পাওয়ারফুল, সে নাকি যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকাফের হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের পশ্চিম বাংলায় ওয়াকাফ বোর্ডের কত বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে জানেন? ৭৬,০০০ বিঘা। ক বিঘা? ৭৬,০০০ বিঘা সম্পত্তি ওয়াকাফ বোর্ড এখনো উদ্ধার করতে পারেনি। আমি এত পাওয়ারফুল, যেখানে দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে। আমার নিজস্ব অলরেডি ৭৬,০০০ বিঘা যে সম্পত্তি আছে সেটা আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু আপনার জায়গায় দাঁড়ালে ওইটা আমার হয়ে যাবে। এটা পাগলও বিশ্বাস করবে ভাই, পাগলও বিশ্বাস করবে। কিন্তু এইভাবে মিথ্যাচার করছে। আমি আমার সম্পত্তি, আমি ওয়াকাফ বোর্ডের কথা বলছি। ওয়াকাফ বোর্ড তার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে ওয়াকাফের 2 বিঘে সম্পত্তি উদ্ধার করতে পারেনি বলে ওয়াকাফ ট্রাইব্যুনালকে গিয়ে কান্নাকাটি করছে। বলছে মাইলর, আমার ওই পাঁশকুড়ার অমুক জায়গায় 2 বিঘে জায়গাটা বেদখল হয়ে আছে, যাতে আমি পেয়ে যাই, তুমি একটু অর্ডার করিয়ে দাও। ওখানে হচ্ছে না, ওয়াকাফ বোর্ড হাইকোর্টে ছুটছে, হাইকোর্টে হচ্ছে না, ওয়াকাফ বোর্ড কোথা ছুটছে, সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে যে আমি আমার সম্পত্তি উদ্ধার করতে পারছি না, তুমি একটু অর্ডার করিয়ে দাও যাতে আমি উদ্ধার করতে পারি। আর এদিকে শুভেন্দু বাবুরা, দিলীপ ঘোষেরা, সুকান্ত মজুমদাররা কাজের কাজ কিছু করতে পারছে না। ওদের দল ভারতবর্ষ চালাচ্ছে। কেন মেদিনীপুরের জমিনে একটা এমসের মতো মেডিকেল কলেজ আনতে পারেনি? এর প্রশ্ন না কেউ করে। কেন সেন্ট্রাল ইউনিভার্সিটি মেদিনীপুরের জমিনে হলো না? শুভেন্দু অধিকারীদেরকে কেউ না প্রশ্ন করতে পারে? মানুষের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। ধরছি শুভেন্দু বাবুদেরকে, মেদিনীপুরে যেহেতু ওনার একটু প্রভাবটা শুনেছি আছে, কিছু দেবে না। কারণ দিল্লিতে অমিত শাহর সাথে তো খুব ভালো সম্পর্ক, মোদিজির সাথে তো খুব ভালো সম্পর্ক। একটা এমস নিয়ে আসতে পারেনি মেদিনীপুরের মানুষের জন্য? এটা দেবে না। মেদিনীপুরের মানুষের, গরিব মানুষ বিনা পয়সা ট্রিটমেন্ট পেয়ে যাবে, এটা করবে না। একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনবার কথা বলবে না। কিছুই করতে পারছে না, তাহলে ক্ষমতায় থাকবে কি করে, জিতবে কি করে? বিভাজন করতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দাও। হিন্দু হিন্দু ভাই ভাই বললেও তিলোত্তমার যে আমার বোনটা, তার জন্য এরা বেচারের জন্য গলা ফাটায় না। তার ধর্মীয় পরিচয় কি ভাই? মুসলমান কিসে? তাহলে তার কথা কিন্তু বলে না। যাক, আমি আবার ফিরে আসি। তো এর নিজস্ব ক্ষমতা নাই, তারপরেও মিথ্যাচার করছে যে ওয়াকাফ বোর্ড যেখানে দাঁড়াবে সেখানে নাকি সম্পত্তি তার হয়ে যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আপনারা ক্লিয়ার হলো তো ভাই? দ্বিতীয় যেটা বলছে, ওয়াকাফ ট্রাইব্যুনাল নাকি যে অর্ডারটা দিয়ে দেবে সেই অর্ডারটাই ফাইনাল অর্ডার। ধরুন এই জায়গাটা ওয়াকাফ বোর্ডের সাথে জায়গার মালিকের লড়াই চলছে, জায়গার মালিকের সমস্ত কাগজ থাকার পরেও যদি ওয়াকাফ ট্রাইব্যুনাল বলে দেয় এটা ওয়াকাফ বোর্ডের, তাহলে এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টেরও নাকি ক্ষমতা নাই এই জায়গাটা এই মালিক ফিরে পাওয়ার। বুঝতে পারছেন?
এই ধরনের আইন আছে? কদিন আগে দেখলেন না পার্লামেন্টে থেকে আইন পাস হয়েছে, দুটো কক্ষ থেকে। সেই আইনটা সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়লো আমাদের মামলা করাতে। তাহলে একটা ওয়াকফ ট্রাইব্যুনালের অর্ডারটা সর্বোচ্চ পাওয়ার হয়ে যেতে পারে কি? এটা একটা মিথ্যাচার। সংবিধানের আর্টিকেল 226 এ বলা আছে এই ট্রাইব্যুনালের অর্ডারকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। কিন্তু এটাও মিথ্যাচার করছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগানোর চেষ্টা করছে। আর একটা ভুল কি বার্তা ছড়াচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকফ আইন আছে, হিন্দুদের জন্য নাই, তাহলে ওয়াকফ আইনটা তুলে দেওয়া হোক। আচ্ছা, আপনাদের মনে হয় ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, শুধু মুসলমানদের জন্য আইন থাকবে, হিন্দুদের জন্য আইন থাকবে না, শিখেদের জন্য আইন থাকবে না, খ্রিস্টানদের জন্য আইন থাকবে না, পার্সিদের জন্য আইন থাকবে না, এরকম মনে হয় আপনাদের? এই যে একটু আগে কোন মন্দিরের কথা বলছিলাম, জগন্নাথ মন্দির, একটু বুঝানোর জন্য বলি, ভারতবর্ষের যত ওয়াকফ সম্পত্তি আছে সেটা একটাই আইন আছে, ওয়াকফ আইন। আর বাকি যেগুলো আছে ভিন্ন ধর্মের, যদি আমি হিন্দু ভাইদের বলি, জগন্নাথ মন্দিরের একটা টেম্পল অ্যাক্ট আছে, কাশী বৈশ্বনাথ মন্দির আছে, সেখানে আলাদা আইন আছে, তামিলনাড়ুতে হিন্দু ধর্মীয় যত সম্পত্তি আছে তার রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, কর্ণাটকাতে হিন্দু ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা করে আইন আছে। সমস্ত ধর্মের মানুষের আইন আছে। শিখ ভাইদের গুরুদুয়ারা যে আছে না সম্পত্তি, গুরুদুয়ারা আছে তো, ওর তো অনেক সম্পত্তি আছে, ওইটা রক্ষণাবেক্ষণ কিভাবে করবে আলাদা আইন আছে। পার্সি ভাইদের তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে করবে তার জন্য আইন আছে। বুদ্ধিস্ট যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, তাদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে রক্ষণাবেক্ষণ কিভাবে করবে তার জন্য আলাদা আইন আছে। সমস্ত ধর্মের সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ করবে আলাদা আলাদা আইন আছে। এবার অনেক আইন আছে কি পুরো দেশের জন্য একটা, যেমন খ্রিস্টানদের জন্য দেশের জন্য এক, মুসলমানদের পুরো দেশের একটা আইন, হিন্দু ভাইদের কি আছে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা করে আইন আছে, আইনের বাইরে কিছুই নেই। এটাও একটা মিসগাইড করা হচ্ছে। এবার আসা যাক কেন আমি বা আমরা কেন এই আইনের বিরোধিতা করছি। মোদি বলছে আপনার ভালো চাই, মোদি বলেছে তো আপনার ভালো চাই, মানে মুসলমান মহিলাদের ভালো চাই, মুসলমান বিধবাদের ভালো চাই, মুসলমান গরিবদের ভালো চাই, মুসলমান বাচ্চাদের পড়াশোনা বা এর জন্য ভালো চাওয়ার জন্য এই আইনের সংশোধনী করেছে। মোদি বলেছে ভালো চাই মুসলমানদের, আমি তো অবাক হয়ে গেছি ভাই। মোদি মুসলমানদের ভালো চেয়েছে, যে মোদির আমলে যার ডাল ভাত খাওয়ার সামর্থ্য নাই সে নাকি ফ্রিজের মধ্যে গোমাংস রেখেছে, পিটিয়ে মেরে দিয়েছে। বুঝতে পারছেন না? সেই মোদি মুসলমানদের ভালো চেয়েছে। আগে একটা মাইন্ড ক্লিয়ার করে রাখুন, মোদি না মুসলমানের ভালো চাই, মোদি না হিন্দুর ভালো চাই। মোদি কার ভালো চাই? শিল্পপতিদের ভালো চাই। মোদি ভালো চাই পুঁজিপতিদের, যাদের মাল আছে মোদি তাদের ভালো চাই, আর যাদের মাল নেই সেই গরিব হোক, হিন্দু হোক আর মুসলমান, তাদের মোদি কোনোদিনের জন্য ভালো চাইনি। কেমন ভালো চাইনি প্রমাণ আমি আপনাদের এক্ষুনি দিয়ে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে কেমন ভালো চাই একটু শুনে নিন। এতদিন পর্যন্ত ওয়াকফের আইন ছিল যে ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে, ঠিক আছে, আইন ছিল। মোদি মুসলমানদের ভালো চেয়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করো, মানে এর ওয়াকফ বিক্রি করে দাও, খেয়ে নেওয়া করে দাও, সেটা কমিয়ে 6 মাস করেছে। এটা মুসলমানদের ভালো করলো না খারাপ করলো বলেন? এর জোরে বলেন। যদি মোদি মুসলমানদের ভালো চাইতো 2 বছরটা বাড়িয়ে 12 বছর করতো, যে ওয়াকফ সম্পত্তির দিকে তাকাবি না, মুসলমান গরিবদের মহিলাদের বিবাহের জন্য, মুসলমান ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, মুসলমান লোকের ব্যবসা বাণিজ্যের জন্য, ওখান থেকে অর্জিত টাকা দিয়ে তারা ওখানে খরচ করে, যে টাকা থেকে তারা খরচ করে, সুতরাং ওয়াকফ সম্পত্তিকে কেউ তাকাবে না। যে দুর্নীতি করবে তার 2 বছরের পরিবর্তে 12 বছর জেল দিয়ে দেবো। যদি এটা করতো না, উপস্থিতিকে স্টেজে দাঁড়িয়ে মোদির নামে জয় ধরে দিত। করেছে কি? উল্টে দুর্নীতি বেশি করে করো, 6 মাস টাইম দিয়ে দিয়েছে, জেল ফেল খাটবে, সব মাফ হয়ে যাবে হয়তো। বুঝতে পারছেন? এবার আসা যাক কি উপকার করেছে। এই ওয়াকফ সম্পত্তি থেকে যে
যে টাকা আসে তার 7% ওয়াকফ বোর্ডে জমা হয়। ওই 7% জমা হয়ে টোটাল 32টা ওয়াকফ বোর্ড আছে ভারতবর্ষে, ওতে জমা হয়ে ওই ওয়াকফ বোর্ড থেকে গরিব মহিলাদের বিবাহের জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য, ব্যবসায় সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন ভাবে জিরো সুদে লোন দিয়া এই সব কাজ কামগুলো হতো। যদিও এখন হয়নি, মমতা ব্যানার্জির আমলে সব নিজেরাই খেয়ে ফেলছে। আমি এখানে একটা কথা বলে যাচ্ছি, হিন্দু মুসলিম নির্বিশেষে শুভেন্দু বাবু দেখবেন এই প্রশ্নটা তোলে না। আমি আশা করছি এটা শুভেন্দু বাবুর কাছে পৌঁছাবে, শুভেন্দু বাবু এই প্রশ্নটা তুলবে। কারণ আমি বলছি এটা যে আমি অবাক হয়ে গেছি, আমি তথ্য আমার মাথায় ঢোকেনি। বলা হচ্ছে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমাম ভাতা দেওয়া হচ্ছে, ওয়াকফ সম্পত্তি থেকে ইমাম ভাতা দেওয়া হচ্ছে, ভালো কথা। আবার আমরা আরটিআই করেছি, এক বছরে ওয়াকফ বোর্ড কত ইনকাম করে, সেখানে দেখা যাচ্ছে 1 কোটি টাকাও নয়। ক টাকা? 1 কোটি টাকা ইনকাম নয়, কিন্তু ইমাম ভাতা প্রায় 150 কোটি টাকা এক বছরে যায়। তাহলে বাকি টাকাগুলো আসছে কোথা থেকে জানতে হবে না ভাই? তাহলে শুভেন্দু অধিকারী এই বিষয়টা তোলেনি কেন, উনি জানেন না কি? দাদা দিদির একটা কোনো জায়গায় কোনো একটা ভালো লেভেলে একটা সেটিং হয়ে আছে, এটা আপনারা প্রশ্ন করবেন, তৃণমূলের বন্ধুদের বলবেন যে ওয়াকফ বোর্ডের 1 বছরে ইনকাম 1 কোটি টাকার কম, আর ইমাম ভাতা প্রায় 1 বছরে 150 কোটি টাকা খরচ আছে। তাহলে টাকাগুলো আসছে কোথা থেকে? হয় ইনকাম কম দেখাচ্ছ, ওই ব্যাকডোর থেকে দেখাচ্ছ, আর নাহলে অন্য কোনো ডিপার্টমেন্টের টাকা ইমাম ভাতাতে চালাচ্ছ। সেটা ক্লিয়ার করা দরকার তো ভাই। আচ্ছা আসা যাক, এই যে 1 কোটি টাকা বললাম ইনকাম কিভাবে হয়, যে সম্পত্তিগুলো আছে মোতোয়াল্লি হয় না সম্পত্তিতে, একটা ডাইরেক্ট ওয়াকফ বোর্ড ম্যানেজমেন্ট করে আর একটা মোতোয়াল্লি দ্বারা ম্যানেজমেন্ট হয়। যেটা মোতোয়াল্লি দ্বারা হয় সেই সম্পত্তি 1 বছরে যা ইনকাম হয় তার 7% ওয়াকফ বোর্ডে যায়, সব 7% গিয়ে জমা হয়, ওইটা 1 কোটি টাকা মতো হচ্ছে। ওই টাকা থেকে বিভিন্ন কাজে খরচ হয়। মোদি ওই বোর্ডটাকে দুর্বল করছে, ওই বোর্ডে না বেশি টাকা যায়, সেই জন্য 7%টা কমিয়ে 5% করছে। তো মোদির তো দরকার ছিল, মোদিজির দরকার ছিল 7% এর জায়গায় 14%, 14%। কারণ যত টাকা থাকবে তত গরিব ছেলেরা পড়াশোনার জন্য টাকা পাবে, যত ওর ভিতরে টাকা থাকবে তত মহিলাদের বিবাহের জন্য খরচ পাবে, যত ওর ভিতরে টাকা থাকবে ওই বোর্ড যত বিত্তশালী হবে, মানুষ তত উপকৃত হবে। তা না করে 7% থেকে নামিয়ে 5% করে দিচ্ছে। উপকার করলো না অপকার করলো ভাই? ক্ষতি করলো, ক্ষতি করলো। এইগুলো তো ছোট্ট ছোট্ট ক্ষতি। এবার একটু বড় দিকে যাই। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 আইনে বলা আছে, অনেক আইন আছে, আইনে বলা আছে কোন একটা, আপনাদের কি এনার্জি লস হচ্ছে? আমি ছেড়ে দিচ্ছি ভাই। তাহলে কটা বাজে? আমি 2 থেকে 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। এগুলো আপনাদের জানা দরকার, এগুলো জানা দরকার। কারণ এইগুলো নিয়ে আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মধ্যে একটা ভুল বার্তা ছড়িয়ে যাচ্ছে। আশা করছি আজকে যেগুলো বলছি ক্লিয়ার হচ্ছে তো। কেন আমরা বিরোধিতা করছি? ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলা ছিল এতদিন পর্যন্ত কোন ধর্মীয় সম্পত্তির উপরে এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। কেমন লিমিটেশন অ্যাক্ট? এটা তো কারো একটা ব্যক্তি মালিকানায় আছে তো ভাই, আচ্ছা এইটা ব্যক্তি মালিকানা থাকার পরেও যদি 12 বছর আমি এখানে উঠা বসা করি, এটা কিন্তু আমি কাগজে কলমে মালিক না হলেও এর আমি সত্তার মালিক হয়ে গেলাম। কিন্তু ভারতবর্ষের আইনে বলছে পুরীর জগন্নাথ মন্দিরের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির উপরে যদি 12 বছর কেন 22 বছর কেউ বসবাস করে সে ওইটা ক্লেম করতে পারবে না। ঠিক একই ভাবে এতদিন আইন ছিল ওয়াকফ সম্পত্তির উপরে কেউ বসবাস করলে সে, এইদিকে তাকান ভাই, নাহলে ছেড়ে দিন। তাহলে অত বকলে আমার তো কনসেন্ট্রেট বেড়ে করছে ভাই। ভাই প্রশাসনের বন্ধুরা যেটা বলছে আপনাদেরকে সেটা শুনতে হবে। মন্দিরের ঘন্টা নয়, ওরা সবাই লড়াবে, বিরোধীরাও লড়াচ্ছে, শাসকও লড়াচ্ছে। ওরা আমাদের ভালোর জন্য আছে, যেটা বলছে সেটা শুনতে হবে ভাই। আর নালে ঘরে চলে যান এখান থেকে, মানে দোকানে অন্য দোকানে গিয়ে বসুন। এখানে আসলে প্রশাসনের বন্ধুদের কথা শুনতে হবে। ওরা তো আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ সদস্য, ওরা আমাদের ভালোর জন্যই বলছে। তো ফট করে গাড়ি ফাড়ি চলছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি বলবে? আর তো পুলিশ থাকার পরেও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পুলিশ কি করছে? তখন সবাই পুলিশ কেলে টানাটানি করবে।
16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করছে, ওদের হয়ে কেউ বলার নেই। প্রায় 2.5 লক্ষ শূন্য পদ আছে। আমার সিভিক ভলেন্টিয়ার গুলো 10,000 টাকা মাইনে দিয়ে খাটিয়ে মানে ফাটিয়ে দিচ্ছে তাদেরকে, তাদের হয়ে বলার নেই। লিমিটেশন অ্যাক্ট 12 বছর কোন একটা জায়গায় থাকলে সেটা সে সত্তার মালিক হয়ে যায়, কিন্তু ধর্মীয় এতদিন পর্যন্ত কোন ধর্মীয় সম্পত্তির উপরে ওই আইনটা প্রযোজ্য ছিল না, ইভেন ওয়াকাফের উপরে। মোদি এসে আপনাকে ভালোবাসছে, কিন্তু আপনার ওয়াকাফ সম্পত্তিটা ওই আইনে লিমিটেশন অ্যাক্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির মাজার আছে আপনার বেগঙ্গা বেড়াচাপার ওখানে। ওনার ওয়াকাফ এস্টেটের সম্পত্তি 1000 বিঘা, এখন কমতে কমতে 995 বিঘা সম্পত্তি খেয়ে ফেলেছে, আছে আর বিঘা 5 সম্পত্তি। এবার আইন বলছে এতদিন ওয়াকাফ আইন যেটা ছিল, যে কোনো সময় চাইলে বাকি 595 বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারত। মোদি নতুন আইন এসে কি করেছে, ওই 595 বিঘা সম্পত্তি আর উদ্ধারের জায়গা রাখছে না। এই জন্য তো আমরা বিরোধিতা করছি। ঠিক একইভাবে বলছি, এই তৃণমূলের আমলে খোঁজ নিয়ে দেখুন এর সম্পত্তিকে বলে, এখানে মন্দির আছে না, অনেক মন্দিরে দেখবেন সম্পত্তি আছে, তৃণমূলের আমলে দেখবেন সব অনেক বিক্রি করে দিয়েছে গাজুয়ারি করে। যাই বিক্রি করুক না কেন, 10 বছর 20 বছর পরেও দেখবেন ও বার করে নেওয়া যাবে আইনের বলে। যদি আইনটাই তুলে দেয় আর বার করতে পারবে কেউ? ঠিক, কিন্তু এটা ওয়াকাফ সম্পত্তির ক্ষেত্রে আইনটা তুলে নিচ্ছে, মানে যা 995 বিঘা সম্পত্তি বিহার। এর বিরুদ্ধে আমরা লিমিটেশন অ্যাক্ট। এবার আমি কেন এর বিরোধিতা করছি, সংবিধানের যদি আপনি ধারা দেখেন 15 নম্বর 16 নম্বর আর্টিকেল আপনি দেখুন, বিভিন্ন ধারা দেখুন, সেখানে ইকুয়ালিটির কথা বলা আছে। জাত, ধর্ম, বর্ণ, বর্ণ, লিঙ্গ কোন নিয়ে বিভাজনের কথা বলা নাই। অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সে উচ্চ বর্ণ হতে পারে, পিছিয়ে বর্গের হতে পারে, আপনার আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, কোনো ভেদাভেদ নাই, সবার অধিকার সমান। তাহলে আপনারা যদি সবার অধিকার সমান হতে পারে, তাহলে মুসলমানের অধিকার সমান। মুসলমানের ধর্মীয় সম্পত্তিতে কেউ যদি 12 বছর বসে যায়, সেটা সে ক্লেম করতে পারছে, আর আমার খ্রিস্টানদের সম্পত্তিতে বসলে ক্লেম করতে পারবে না। তাহলে দুজনের জন্য আলাদা আইন হচ্ছে না ভাই? এই আইনটা তো ভুল হচ্ছে। এর বিরোধিতা আমরা করছি, এই জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি। আমরা কেন বিরোধিতা করছি? আপনি হাসবেন একটা কথা শুনে। বলা হচ্ছে যে নতুন করে কেউ যদি ওয়াকফ করতে চায় 5 বছর তাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। লাও ঠেলা বোঝো। আপনি নতুন করে যদি ওয়াকফ করতে চান সম্পত্তি, ওয়াকফ একাধিক ধরনের হয়, আমি 2 ধরনের বলছি, যেটা শুনে নিন। একটা ওয়াকফে লিল্লাহ আল্লাহর রাস্তায়, একটা ওয়াকফে আওলাদ। ধরুন এখানে এই দোকানটার কথা বলি, সামনে দোকানটা দেখতে পাচ্ছেন, এটার মালিক কোন একজন, সে চিন্তা করছে যদি আমি আমার ছেলের নামে এমনি দলিল করে যাই, ছেলে বিক্রি করে খেয়ে নিতে পারে, পোতা কিন্তু এটা থেকে মাহরুম হয়ে যাবে। তাহলে যদি এটা অফ করে দিই, তাহলে ছেলে আর বিক্রি করতে পারবে না, পোতা কেউ আর বিক্রি করতে পারবে না, জীবন আর বিক্রি হবে না, শুধু ফায়দা নিয়ে 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 ভাড়া থেকে চলবে। অনেকে অফ করে দেয়। তাহলে নতুন করে অফ করার জায়গাটাও মোদিজি বন্ধ করেছে। তাহলে মোদিজি গরিব হিন্দু মুসলমানদের ভালো করলো না খারাপ করলো? বলছে 5 বছর ধরে আপনাকে মুসলমান হতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন। এবার কে বলবে যে এটা 5 বছর ধরে প্র্যাকটিসিং মুসলমানের মধ্যে আছে কিনা নাই? একবারের জন্য সংজ্ঞাটা দেয়নি, ডেফিনেশন দেয়নি যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশন কি, সেটা বলেনি। সার্টিফিকেটটা কে দেবে? এখন আমাদের ভাই সবে মেরাজ ভাই বললেন যে আমি একটা অফ করব সম্পত্তি। মুফতি সাহেব তো নাকি মাওলানা সাহেব অফ করবে। অফিসারকে গিয়ে বললো, সাহেব আমি অফ করবো, আমার এই 1 বিঘে সম্পত্তিটা চাই আল্লাহ রাস্তায় দিলাম, চাই আমার ছেলেকে দিলাম, আমি অফ করবো। তো উনি মুখের দিকে চেয়ে বললেন, মৌলানা সাহেব সবই ঠিক আছে, আপনি তো ঠিকঠাক নামাজ পড়েন না। এই মৌলানা সাহেব রেগে উঠবে, কেন আমি মৌলানা সাহেব মানুষ আমি নামাজ পড়িনি, মানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠান্ডার সময় আমি এই তায়াম্মুম করি, আমি ঠান্ডা পানিতে, গরম পানিতে দূরের কথা, ঠান্ডা পানিতে আমি উজু করি, আমার রক্তের এত গরম তেজ। বলে কই আপনার কপালে তো দাগ নাই, কি করবে এখন? এবার বুঝতে পারছেন না? আমি মৌলানা সাহেবকে যে উদাহরণ দিচ্ছি, কপালে দাগ নাই,
সংজ্ঞা তো দেয়নি যে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা কি হবে সেটা দেয়নি, তো দাগ নাই। তো মহাসাব ঘরে ফিরে চলে এলো, ঘরে গিয়ে তো ছিঁড়ি করে একটু দাগ ফাগ করে নিয়ে আবার গেছে অফিসারকে, স্যার আমি এসেছি সামনে সপ্তাহে। ও আপনি এসেছেন, আমি সব করবো। মুখের দিকে চেয়ে দেখলো তো কপালে দাগ হয়ে গেছে। বললো ঠিক আছে কপালে দাগ হয়েছে, এবারে 29টা রোজা গিয়েছে, তুমি তো 27টা রোজা রেখেছো ভাই, দুটো তো ছেড়ে দিয়েছো, তুমি তো ঠিক মুসলমান নও, তাহলে আর করতে পারবে? এবারে উনি 27টা রোজা রেখেছে, 29টাই রোজা রেখেছে, কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে আমি এই বছরে কটা রোজা রেখেছি আপনি বলতে পারবেন? আমাকে মেশিন লাগানো ছিল নাকি আমার কাছে? না, আমার কাছে মোদিজি একটা করে অফিসার দিয়ে রেখে দিয়েছে আমার সাথে সাথে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, রমজান মাস থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ পড়ছি কি পড়ছি না, মোদিজি কি অফিসার দিয়ে রেখেছে? ভারতবর্ষে পশ্চিমবাংলা 3 কোটি মুসলমান কম বেশি আছে, তাহলে 3 কোটি আর অফিসার লাগবে। তাহলে এই ধরনের অবাঞ্ছিত কার্যক্রম আইন দিয়ে রেখেছে, যে আইনের আমরা বিরোধিতা করছি। এবার বলুন, আমার একটা হিন্দু ভাই যদি পুরীর জগন্নাথ মন্দিরে 1 বিঘে সম্পত্তি দিতে চাই, তার জন্য কি কোনো আইনের বাধ্যবাধকতা আছে? তার জন্য নেই। আমার কোন এক খ্রিস্টান ভাই যদি গির্জার নামে সম্পত্তি উৎসর্গ করতে চাই, আমার পার্সি ভাই তার ধর্মীয় সম্পত্তি তার উৎসর্গ করতে চাই, তার জন্য এই ধরনের কোনো আইন নাই। মুসলিম যদি কেউ এই ধরনের করতে চায়, তারকে 5 বছর ধরে মুসলমান প্র্যাকটিসিং মুসলমান থাকতে হবে, শুধু নামটা আসতে নাই বাপ মুসলমান ছিল ওই জন্য মুসলমান আমি হয়ে গেছি এইরকম নয়, 5 বছর ধরে প্র্যাকটিসিং মুসলমান। এর বিরোধিতা আমরা করছি। কেন এর বিরোধিতা করছি? সংবিধানের বিভিন্ন আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে বলে। আপনাদের বলে রাখি, এই ওয়াকফ সংশোধনী আইন মুসলমান হিন্দুর লড়াই নয়, এই লড়াইটা ধর্মীয় লড়াই নয়, এই লড়াইটা সংবিধানকে বাঁচানোর লড়াই। এখন মোদিজির বন্ধুদের নজর পড়েছে কি ভালো ভালো সম্পত্তির উপরে। ওই ভালো সম্পত্তিগুলো বিভিন্ন শহরে যদি ভালো 10টা সম্পত্তি থাকে, 3টে ওয়াকফ সম্পত্তি, বুঝতে পারছেন? তো ওই 3টে সম্পত্তি নিয়ে পুঁজিপতিদের হাতে দিতে হবে। ওই জন্য আইনটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করতে চাইছে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য। তাই সংবিধানকে বাঁচানোর লড়াই আমাদেরকে লড়তে হবে। শুধু মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে হাত দিচ্ছে নয়, আজকে এদের হাত যদি না দিয়ে আমরা বন্ধ করতে পারি, কালকে দেখবেন এরা ক্যাথলিক চার্চের যে সম্পত্তি আছে সেইগুলোর দিকে হাত দেবে, পরশু দিনকে দেবেন এরা গুরুদ্বারার সম্পত্তিতে হাত দেবে, তারপর দিন দেখবেন এরা বৌদ্ধদের সম্পত্তিতে হাত দেবে, তারপরের দিন দেখবেন এরা পার্সিদের সম্পত্তিতে হাত দেবে, তারপরের দিন দেখবেন হয়তো এরা কোনদিন ঘুম থেকে উঠে দেখবেন আমাদের এই জগন্নাথ ধামের মন্দিরের সম্পত্তি হয়তো এরা খেয়ে নিয়েছে। যদিও তৃণমূল এখন আমাদের মন্দিরের সম্পত্তি খেয়ে নিচ্ছে রাজ্যে, উড়িষ্যায় কি হচ্ছে বলতে পারবো না, এরা এরকম ভাবে খেয়ে নেবে। তাদের নজরে পড়েছে, জমি হাঙ্গরদের নজরে পড়েছে। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্মনিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করতে হবে, এটা মাথায় রাখবেন। আর আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? এটা মুসলমানদের সমস্যা, মুসলমানরা বুঝে নেবে। ঘোড়ার ডিম, এটা মুসলমানদের শুধু সমস্যা। আচ্ছা, যদি মুসলমানদের সমস্যা হয়, পার্লামেন্টে যারা বক্তব্য দিয়েছে এই আইনের বিরুদ্ধে, আপনার বক্তব্য তাদের শুনেছেন? সকলের হাতে শুনেননি। আমি আপনাদের বলে রাখি, পার্লামেন্টে যারা বক্তব্য দিয়েছে এই আইনের যারা বিরোধিতা করেছে, 100 জন বিরোধিতা করলে 90 জন কিন্তু আমার হিন্দু ভাই। যদি এটা মুসলমানদের সমস্যা হতো, তাদের কি দরকার ছিল ভাই? শুধু তাই নয়, আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি, আপনারা জানেন করেছি। আমার মতো প্রচুর মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। যে অ্যাডভোকেট গুলো যারা দাঁড়িয়েছেন, যত অ্যাডভোকেট দাঁড়িয়েছেন, 100টার মধ্যে 95টা কিন্তু আমার হিন্দু সমাজের। এটা মাথায় রাখবেন। আমার প্রায় 6-7টা অ্যাডভোকেট আছে সুপ্রিম কোর্টে। আমাদের রাজ্য থেকে কটা নিয়ে যায়, ওখানেও কটা থাকে। যে 6-7টার মধ্যে 4টে হিন্দু ভাই। তাহলে বলুন, যদি মুসলমানদের সমস্যা হয়, তারা কেন আমার মামলা লড়বে ভাই? বলুন আমাকে। তাহলে এটা হিন্দু মুসলমানের সমস্যা কি না শুধু মুসলমানের সমস্যা কি? এটা নয়, এটা আমার সংবিধানের উপর আঘাত আসছে। তো সংবিধানের আঘাত থেকে রক্ষা করার দায়িত্ব হিন্দু মুসলমান নির্বিশেষে। সেই জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো অ্যাডভোকেট, শামীমদার মতো অ্যাডভোকেট, রূপ রহিম সাহেবের মতো অ্যাডভোকেট এবং দিল্লির নামি দামি অ্যাডভোকেটরা আমার হয়ে যেমন মামলা লড়ছে, অভিষেক মানু সিংভি থেকে শুরু করে কপিল সিব্বালজি থেকে শুরু করে বড় বড় অ্যাডভোকেটরা এই আইনের বিরোধিতা করছে এবং সুপ্রিম চড়ক খেয়েছে
কেন্দ্র সরকার। এটা মাথায় রাখবেন, এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটাকে আপনারা শুধু মুসলমানদের সমস্যা মুসলমান বুঝে নেবে। যারা এটা করতে চাইছে জানবেন তারা হয়তো গোপনে গোপনে শুভেন্দু অধিকারীর সাথে হাত মিলিয়ে রেখেছে। কি বলছি বুঝতে পেরেছেন? তারা গোপনে গোপনে বিজেপির সাথে হাত মিলিয়ে রেখেছে। বিজেপির কাছে আর কোনো ইস্যু নয় হিন্দু মুসলমান ছাড়া, আর তৃণমূলের বাঁচার জায়গা আর কোনো জায়গায় নয়। চাকরি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, 100 দিনের কাজের দুর্নীতি থেকে শুরু করে, যেখানেই দেখবেন তৃণমূল সেখানেই দুর্নীতি। এই দুর্নীতি থেকে পরিত্রাণ পাওয়ার কোনো জায়গা নাই। হিন্দু মুসলমানের খেলা তাদেরকে খেলতে হবে। তাই এরা দেখবেন হিন্দু মুসলমানের লড়াই যেখানে হবে এরা বাঁচবে। কেন বলুন তো? পুরো ভাগ করে নেবে। শুভেন্দু অধিকারীকে বলে দেবে তুই ওইটা নে, আমি এটা নিই। হচ্ছে না? শুভেন্দু অধিকারী একের পর এক হিন্দু মুসলমানের মধ্যে আঘাত, মানে দ্বন্দ্ব লেগে যাবে। কথা বলছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মমতা ব্যানার্জি। কি মনে হয় কেন নেয়নি? ওইটাই তো, তুই বলে যা, আর এদিকে ভয় দেখি আমি এটা তুলবো, তুই ওইটা নিয়ে নিবি। তুই তো গাড়ির সম্পর্ক, তো এত ভালো সম্পর্ক, তুই সম্বোধন করে কথা বলে। তো আমি কাল্পনিক ভাবে বলছি, মানে এটা আমি বলছি না যেটাই বলেছে, কাল্পনিক বলছি। তুই এটা বল, তাকে ভয় দেখা, মুসলমানদেরকে ভয় দেখা, আমার কোলে উঠবে, আর কিছু আমি নিয়ে নেবো, তুই আর আমি ভাগ যোগ করে থেকে যাবো। এটা হতে পারে তো ভাই? আর নালে যেভাবে আমাদের রাজ্যের একটা শিখ অফিসারকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল গত বছরে, যখন এতে গিয়েছিল আপনার সন্দেশখালীতে যাচ্ছিল, তাহলে সে আমার রাজ্যের অফিসারকে খালিস্তানি বলে দেখে দিল। কথা বলেছে একটা, যারা বলেছে তাদেরকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, তো রেখেছে। এই ধরনের উন্মাদনা ছড়াচ্ছে আর এরা এই করছে। ভাই আপনাদের বলবো যে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। কৃষকদের লড়াইটা ঐক্যবদ্ধভাবে ছিল বলে মোদিজি, অমিত শাহজি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তো ওয়াকফ সংশোধনী আইনও আমাদেরকে আপনাকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারলেই প্রত্যাহার করতে বাধ্য হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে আপনারা বিদায় নিন। আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে, যারা আমাদের এই প্রোগ্রাম করতে পূর্ণ সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাই এই মাঠ সেই ভাই যার জায়গাতে সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাই এলাকার দোকানদার বন্ধুদেরকে, যারা পূর্ণ সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাই যারা আজকের আসনে, দর্শকের আসনে বসে দাঁড়িয়েছিলেন, দূরে কাছে বাপ ভাইয়ের যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে। সর্বোপরি ধন্যবাদ জানাই পাঁশকুড়া পৌরসভা কমিটিকে এবং জেলা নেতৃত্ব যারা আছেন, তাদের প্রচেষ্টায় আজকের এই আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কি আপনাদের কোশ্চেন আছে? ঠিক আছে, আমি চললাম। বাইরে থেকে কেউ মানুষ ঢুকবে না, মিডিয়ার বন্ধু ছাড়া কেউ ভিতরে ঢুকবেন না ভাই। হ্যাঁ, দেখুন অবশেষে বলবো, কারণ যেভাবে সরকারি কর্মচারীরা তাদের হকের যে পাচ্ছে একের পর এক তারপরেও একটা ডেডলাইন দিয়েছে 25% দিয়ে দিতে হবে। যদি না মেটাই নিশ্চিতভাবে সরকারি নিয়মই রেখেছে। আজকে আমরা ভুলে যাচ্ছি না 2011 সালের আগে মমতা ব্যানার্জি, তখন তারা বিরোধীরা ছিলেন, তারা বারবার বলছেন যারা কেন্দ্রীয় সম্মানে দিতে পারে না তারা সরকারি কারণে যোগ্যতা রাখে না। এতদিন ধরে সরকারি কর্মচারীদের হকের নিয়ে গেলে দেখার বিষয়, সেই অর্থ রাজ্যের কাছে আছে তো খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা মৎস্যগুলো উড়িয়ে দিচ্ছে, কাজের কাজ করে না, লাইন দিতে পায় না, মানুষকে ল্যান্ড দিতে পায় না, সামগ্রী পায় না, ঠিক সময়ে আপনার অপোজিট ব্রাঞ্চ পায় না, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি আর্থিক ব্যবস্থার কথা। এখন দেখার বিষয় সবসময় সরকারি কর্মচারীগুলোকে তাদের হকের 25%
দেখুন, অভিযোগ না থাকবে কি করে? অভিযোগ তো আন্দোলনকারীরা তো সরকারের বিরুদ্ধে, তারপরেও যেভাবে তাদেরকে লাঠিচার্জ করলো, আমি অবাক হয়ে যাচ্ছি। মাস্টাররা আজকে রেহাই পাচ্ছে না। যে শিক্ষকরা আমরা আমাদের সমাজ গড়ার কারিগর, আমরা সমাজের মেরুদণ্ড হিসাবে যাদেরকে মানি, সেই শিক্ষক গুরুদেরকে উপরে আজকে লাঠি চালালো কে? অপদর্থ সরকার। অপদর্থতা ঢাকার জন্য দেখুন, এত কিছু মমতা ব্যানার্জির বলার প্রয়োজন নাই। শুধুমাত্র উনি ঘোষণা করুন, যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দিন, আর বৈধগুলোকে পানি করে দিন। দুর্ভাগ্য আমাদের, যেভাবে দুর্নীতি করেছে, দুর্নীতিতে এমন জায়গায় নিমজ্জিত হয়েছে, পৈতালটা পাচ্ছে না। ফলে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও আজকে আমরা সম্মান করতে পারি। দেখুন, কে কোথায় দেবে সেটা আমার সংসদীয় পার্লামেন্টের যে প্র্যাকটিস সেটা আমার জানা নাই, সেটা বুঝতে পারছি না। তবে আমি একটা কথা বলবো, আমাদের সরকার এখন ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা, দল মত ধর্ম রাজনীতি সব করে হবে, সময় সব হবে, সময়ের সাথে সাথে হবে। আগে আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমাদের দেশে বারবার পাকিস্তান থেকে এসে জঙ্গি যে কার্যকলাপ করে চলে যাবে, এর জবাব দেওয়ার জন্য আমাদেরকে একটা স্ট্রং মেসেজ দিতে হবে। সুতরাং আমি অনুরোধ করবো প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, কেন্দ্র সরকারের কাছে, যে এখানে আমিত্ব না দেখিয়ে, নমনীয়তা দেখিয়ে আমাদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেখুন, সব দুজনকেই বলে সব কথা বলে বরফ গলবে না। হিংসাত্মক কেন হবে? এই আন্দোলন কেন হতে হচ্ছে? বিশ্ববাবুকে এটা বলুক, বলবো না। বিশ্ববাবু জোর গলায় বলুক না, যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের নামে লিস্টগুলো সরকারে বার করে দেবে, তাদেরকে বাতিল করে দেবে। তোমরা বন্ধুভাবে জানাচ্ছ দেখাচ্ছে কেন? দেখাতে পারছে না কেন? কিভাবে দেখাবে? যারা চাকরি বাকরি করেছে, যারা কয়েকদিন অ্যারেস্ট হয়েছে, অভিষেক বাবুর অনেকে ঘনিষ্ঠ আছে। ব্যাপার নয়, বরঞ্চ কেন্দ্রীয় সংবাদ তাদের যে নজরদারি আমাদের নাহলে আমাদের আমাদের দেশে নিরাপত্তার বিষয়ে চলে যাবে। আমাদের যারা আসবে তাদের যাচ্ছে, আর অন্যথায় যে ম্যান পাওয়ার দরকার, যে স্ট্রেন্থ থাকার দরকার, তা অনেকটা কম। বলে একজনের জন্য অনেক দেশের এরিয়া তাকে দেখে এড়িয়ে গিয়ে আমার ব্লগারদের উপর একটা ফতোয়া তার এটা হতে পারে তোলা নিয়ে হয়তো মামলা হওয়া উচিত। দামান ছেলে বলে যে আরাবুল কাইজার হলে আরাবুলের কথা কি বলে? শয়তান মোল্লার কথা বলেন? যারা ঢুকাতে পারবে, যারা গুন্ডামি মস্তানি করতে পারবে, যাওয়ার সময় একটা ভিডিও করবি টিভি ফোন কিরে ঠিক আছে ভাইজান একটা শয়তান মোল্লার কথা বলো। আবু কি ফটো তুলে রে? সব রকম করে রে আবু, এমনি কি ভাইরাল? আবু ভিডিও দিবি? হ্যাঁ লাইভ হয়েছিল, লাইভ হয়েছিল সবাই। যখন ধরবে হয়তো পুলিশের জন্য যাচ্ছে না জানার পরে আমি যাবনি পরে যাও।
না 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 তো আমি তো এখানে এসেছি নিচে নিচে আরে ভাইজানের কাছে আমি গাড়ি পেয়েছি গাড়ি চিন্তা পারল হয়েছে হয়েছে দেরি হবে যাবি দেরি হবে তো ভাইজান চলে যাবো হ্যাঁ থাকো না পাল্লা লিখবি দেখো ভিডিও করে দেখো আমি কি বলবো আমাদের ক্ষমতা দেয় বলা বন্ধ করে বলবার সাহস পাবে না কেউ হিন্দু বিরুদ্ধে মুসলমান কথা বলতে পারবে না মুসলমানের বিরুদ্ধে হিন্দু বলতে পারবে না ঐক্যের সাথে নিতে পারবে হিন্দু মুসলমান হিন্দুদের সাথে কাজ করতে নাম্বারটা দাও যত